আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নেসা বেবি, সিনিয়র শিক্ষিকা, বাংলা ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকশন সেক্টর 7। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমরা বাংলা প্রথম পত্র বিষয়টা নিয়ে আলোচনা দেখেছো এবং যে ক্লাসগুলো পড়ানো হয়েছিল সেই ক্লাসগুলো সুন্দরভাবে করেছো নিশ্চয়। তো তোমাদের নতুন ক্লাসটা কেমন লাগছে? তোমাদের ক্লাসটা কেমন তোমরা বুঝতে পারছো? নিশ্চয়ই ভালো। আশা করি সামনেও আরো ভালোভাবে তোমরা ক্লাসগুলো বুঝতে পারবে, তবে প্রতিদিন ক্লাসটা করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব। ক্লাসটা শুরু করার আগে একটু কথা বলে নিই। আমরা আদিমকালের মানুষদের কথা শুনেছি, তাই না? আদিমকালের মানুষরা তারা কি কথা বলতে পারতো? তারা কিন্তু কথা বলতে পারতো না। তারা কিভাবে একে অন্যের সাথে ভাব বিনিময় করত? তারা কিন্তু ইশারা দিয়েই ভাব বিনিময় করত। আর তারা আশেপাশে বনে জঙ্গলে বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করত। তারা দেখতো পাখির গলা থেকে আওয়াজ বের হচ্ছে, আকাশে যখন মেঘ গর্জন করছে সেখান থেকে আওয়াজ হচ্ছে, তারপরে ঝড়ে যখন গাছপালা ভেঙে যাচ্ছে ভাঙার অবস্থায় সেখানে একটা আওয়াজ হচ্ছে, আবার বাতাসেরও জোরে জোরে আওয়াজ হচ্ছে। কিন্তু তারা বুঝতো না এর মানে কি, কিন্তু তারা এইটুকু বুঝতো যে একটা আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে সেই আওয়াজগুলো তাদের কাছে পৌঁছতে থাকলো এবং তারা তাদের মুখ থেকে আওয়াজ বাহির করার চেষ্টা করলো। কিন্তু দেখা গেল যে আওয়াজটা সেটাও কেউ বুঝতে পারছে না। তখন তারা বোঝার জন্য একে অন্যের সাথে আওয়াজ করতে করতে এবং সেখানে মনের ভাবে প্রকাশ করতে করতে এক সময় তারা কি করলো, সেই আওয়াজটাকে অর্থবোধক করে তুললো। আর সেই অর্থবোধক যখন করে তুললো তখনই সেই আওয়াজটা কি হয়ে গেল? ভাষা হয়ে গেল। তাহলে আজকে আমি তোমাদের কাছে কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করব বলো তো? হ্যাঁ, আজকে আমি তোমাদের সামনে ভাষা অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ভাষাটা যখন আমরা অধ্যায়টা নিয়েছি তার আগে আমাদের জানতে হবে যে আমাদের এই মুখের ভেতর থেকে যে আওয়াজটা বের হচ্ছে সেটা কিভাবে বাহির হচ্ছে। আমরা ক্লাস 6-এ তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের যে গলা রয়েছে, মুখ রয়েছে, মুখের ভেতরের যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেখান থেকে আওয়াজ বের হচ্ছে। এবং আমরা জানি যে বাকযন্ত্র বলে তাকে। তাহলে বাকযন্ত্র কাকে বলে? মুখের ভেতরের যে যন্ত্রগুলো রয়েছে সেটাই তো বাকযন্ত্র, তাই না? সেই বাকযন্ত্রগুলোর মাধ্যমে যখন অর্থবোধক আওয়াজ উচ্চারিত হচ্ছে তাকে কি বলা হয়? ভাষা। তো আমরা আজকে এই ভাষা অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করি। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে রেডি হও, আর চলো ক্লাসটা শুরু করি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটা সামনে রাখো এবং অধ্যায় হচ্ছে ভাষা, আর পৃষ্ঠায় 1 থেকে 8 পর্যন্ত। আর আমাদের আজকে শ্রেণীর কাজ হচ্ছে 3 নাম্বার। এই যে এই ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে বাকযন্ত্র। আমি তোমাদেরকে এর আগেও আলোচনা করে দিলাম যে আমাদের মুখের ভেতরে যে অংশগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যে উচ্চারিত আওয়াজ হচ্ছে সেই আওয়াজটাই হচ্ছে তোমার মুখের বিভিন্ন বাকযন্ত্রের মাধ্যমে হচ্ছে। এখানে জিভ রয়েছে, দাঁত রয়েছে, তালু রয়েছে, আলজিভ রয়েছে, মুখ গহ্বর রয়েছে, তারপরে হচ্ছে কণ্ঠনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র ইত্যাদি নালীগুলো রয়েছে এবং সবশেষে রয়েছে ফুসফুস। এগুলোর মাধ্যমে আমরা আমাদের মুখ থেকে আওয়াজ বাহির করছি এবং সেখান থেকে আমরা অর্থবোধক যে ধ্বনির সৃষ্টি করতেছি সেটাই হচ্ছে ভাষা। তাহলে বাকযন্ত্রগুলোর বিভিন্ন অংশগুলো যদি তোমরা ভালোভাবে চিনতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের আরো সুন্দরভাবে শেখা হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের বই। এই বইটা সবাই সামনে রাখবে আর কলম খাতা নিয়ে রেডি হবে। যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে তুলে নিবে, কেমন? আজকে আমরা যা শিখব তা হচ্ছে ভাষা সম্পর্কে লিখতে পারবে, ভাষার সংজ্ঞা লিখতে পারবে, ভাষার বৈশিষ্ট্য লিখতে পারবে, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ লিখতে পারবে, সাধু ও চলিত রীতির সংজ্ঞা লিখতে পারবে, সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য লিখতে পারবে, সাধু ও চলিত রীতির পার্থক্য লিখতে পারবে। এতগুলো বিষয় তুমি কিন্তু আজকে শিখে ফেলতে পারবে
এবং আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। আমরা প্রথমে ভাষা সম্পর্কে একটা ধারণা নিয়ে নেই। কেমন? ভাষা মানুষের যোগাযোগের প্রধানতম বাহন। ভাষা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া কঠিন। ভাষা মূলত বাকযন্ত্রের মাধ্যমে কথিত বা বলা হয়, কিন্তু একে অন্য মাধ্যমেও তথা লিখিত মাধ্যমে প্রকাশ করা সম্ভব। এছাড়া প্রতীকীর মাধ্যমেও ভাবের আদান প্রদান হতে পারে। তোমরা খেয়াল করে দেখো যে আমাদের মানুষরা যখন কথা বলি তখন একে অন্যের সাথে কথা বলার একটা প্রধান বাহনই হচ্ছে ভাষা। আর কবে ভাষা শুরু হয়েছিল সেটা কিন্তু সঠিক কেউ কোনো ধারণা দিতে পারে নাই। তবে এইটুকু বলতে পারে যে আমরা যে বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারণ করছি সেই উচ্চারণগুলো যখন আমরা প্রতীকীর মাধ্যমে ব্যবহার করতেছি তখনই কিন্তু এটা কি হচ্ছে? ভাষা হয়ে যাচ্ছে। ভাষা বিজ্ঞানীরা বলেছেন যেখানে মানুষ আছে সেখানে ভাষা আছে। আদিম ভাষা বলে কিছু নাই। সব মানুষের ভাষাই জটিল এবং মহাবিশ্বের যে কোনো ধারণা প্রকাশের সমভাবে সক্ষম। সব ভাষাই সময়ের সাথে পরিবর্তনশীল। কথ্য ভাষাগুলির ধ্বনি ও অর্থের মাঝে সম্পর্ক এবং প্রতীকীর ভাষাগুলির ইঙ্গিত ও অর্থের মাঝে সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো যে মানুষ যেখানেই থাকবে সেখানেই কিন্তু তার ভাষা থাকবে। একে অন্যের সাথে কথা বলার জন্য অবশ্যই ভাষাটা থাকতে হবে। আর ভাষা অবশ্যই জটিল, কারণ তুমি যে ভাষায় কথা বলো সেই ভাষাটা যখন তুমি অন্য কোনো জায়গায় যায় বলবে বা অন্য কোনো দেশে গিয়ে বলবে সেই ভাষাটা হয়তো কেউ বুঝবে না। সেই জন্য যেই দেশের মানুষ যেই ভাষায় কথা বলে সেটাই তার কাছে সহজ, কিন্তু অন্য জায়গায় গিয়ে বললে সেটা তার কাছে কঠিন। আর সময়ের সাথে অবশ্যই পরিবর্তনশীল, কারণ মানুষ মুখে মুখে ভাষা প্রচলিত করে থাকে এবং এক এক ভাষার সাথে আমাদের নিজেদের ভাষার একটা মিশ্রণ ঘটিয়ে থাকে। সেজন্য প্রতিনিয়ত ভাষা কিন্তু পরিবর্তন হচ্ছে। এরপরে দেখো কি বলেছে ভাষার সংজ্ঞা। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয়। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত, আমাদের একটু আগে যে তোমাকে বাকযন্ত্রটা দেখিয়েছি সেই বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয়। আর ভাষা সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, অর্থাৎ মানুষ জাতিরা মুখ থেকে যে আওয়াজটা বাহির করছে এবং সেই আওয়াজটা যখন অর্থবোধক ধ্বনি হয়ে যাচ্ছে, সেই ধ্বনিটা যখন তারা মনের ভাব প্রকাশ করছে তখন সেটা কি হচ্ছে? ভাষা হয়ে যাচ্ছে। ভাষার বৈশিষ্ট্য। ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। ভাষার অর্থদ্যোতকতা গুণ বিদ্যমান। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ব্যবহৃত। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে এখানে যে কথাগুলো বলেছে এটা তোমার অবশ্যই মুখস্থ থাকতে হবে। ভাষা আমাদের কণ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে এবং সেটা কিভাবে নিঃসৃত হচ্ছে, অর্থাৎ বাহির হচ্ছে কিভাবে? ধ্বনির সাহায্যে। আর ভাষার মধ্যে অর্থদ্যোতকতা মানে অর্থ অবশ্যই থাকতে হবে, তা না হলে তোমার ভাষাটা পরিপূর্ণতা পাবে না। আর একটা সম্প্রদায়ের মধ্যে নয়, বিশেষ বিশেষ সম্প্রদায়ের মধ্যে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যেমন ধরো আমরা বাঙালি, আমাদের মধ্যে বাংলা ভাষাটা প্রচলিত আছে। যারা ভারতবর্ষের মানুষ তাদের মধ্যে হিন্দি ভাষাটা প্রচলিত আছে। যারা পাকিস্তানের মানুষ তাদের মধ্যে পাকিস্তানি ভাষাটা প্রচলিত আছে। ইউরোপের মানুষদের মধ্যে রয়েছে, আমেরিকানদের মধ্যে রয়েছে, জাপানিজ, চাইনিজ, তাদের মধ্যেও কিন্তু ভাষা প্রচলিত হয়েছে। তাহলে বিশেষ বিশেষ সম্প্রদায়ের মধ্যে ভাষা প্রচলিত আছে। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। এখানে যে কথাটা বলেছে যে সেখানে সেটা হলো যে মানুষ যখন কথা বলে সেই কথাগুলোর তার কিন্তু নিজস্ব আঙ্গিকেই কথা বলে, নিজের মতো করে বলার চেষ্টা করে। অবশ্যই সেই ভাষাটা তখন তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সেই জন্য ভাষার বৈশিষ্ট্যগুলো তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে রাখবে। এখন আসো ভাষা প্রকাশের জন্য
আমাদের কিছু মাধ্যম রয়েছে। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য কিছু মাধ্যম ব্যবহার করে থাকি, আর সেই মাধ্যমগুলো হলো ইশারা ইঙ্গিতের ভাষা, নাচের মাধ্যমে ভাষা, ছবি এঁকে ভাষা। এই কথাগুলো কিন্তু আমরা ক্লাস 6-এও পড়েছি, এখানেও সেই একই কথা রয়েছে। তবে ভাষা প্রকাশের জন্য প্রথম যেটা হচ্ছে ইশারা ভাষা, এটার মাধ্যমে তুমি তোমার ভাব প্রকাশ করতে পারবে। কাউকে তুমি যদি ডাকতে চাও তাহলে ইশারা দিয়ে ডাকতে পারো, কাউকে যদি তুমি বিভিন্ন ভাবে বিজয় দেখাতে চাও তাহলে বিজয়টা তুমি দেখাতে পারবে হাত দিয়ে, কাউকে যদি তুমি রাগ দেখাতে চাও তাহলে হাতের মাধ্যমে দেখাতে পারবে, কাউকে যদি তুমি বিভিন্ন বিষয় বুঝাতে চাও তুমি কিন্তু হাতের ইঙ্গিতেই বুঝাতে পারবে। আবার বাইরে যেতে চাইলে তুমি কি আঙ্গুল ব্যবহার করবে, কি ইশারাটা দিবে, সেটাও কিন্তু তুমি ইশারার মাধ্যমে প্রকাশ করতে পারবে। আরেকটা হচ্ছে যে তুমি মনে করো রাস্তার এপারে আছো আর ওই পারে তোমার বন্ধুটা রয়েছে, তাহলে সেই বন্ধুটিকে তুমি কিভাবে ডাকবে? জোরে জোরে ডাকলে হয়তো বা তোমার বন্ধুটা শুনতে পাচ্ছে না, কিন্তু তুমি যখন ইশারা দিয়ে ডাকবে তখন সে কিন্তু তোমাকে দেখতে পাবে। এভাবে ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। তারপর হচ্ছে নাচের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, নাচের মাধ্যমে ভাব প্রকাশ করা যায়। নাচের মাধ্যমে তুমি কিভাবে মনের ভাব প্রকাশ করবা? নাচের মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে তুমি নাচ দেখাতে পারো, নাচ দেখিয়ে তুমি কিন্তু নাচের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তুমি বিভিন্ন নাচ যখন দেখতে যাও সেখানে তুমি খেয়াল করে দেখবে যে কখনো দেখা যায় যে কেউ রাগের নৃত্য করছে, কেউ খুশির নৃত্য করছে, কেউ বা বিজয় দিবসের নৃত্য করছে, কেউ বা বিভিন্ন 6টা ঋতুর দৃশ্য করতেছে ইত্যাদি। নাচের মাধ্যমে তারা প্রকাশ করে কখন কোন সময়টা কি প্রকাশ করতে চাচ্ছে। এভাবে নাচের মাধ্যমে কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। তারপর হচ্ছে ছবি আঁকার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে এখানে দুটো ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা ভালো করে খেয়াল করে দেখো। প্রথম ছবিতে কি বুঝতে পারলে? এখানে একটা গ্রামের ছবি দেখানো হয়েছে, যেখানে একটি বালক বড়শি দিয়ে মাছ ধরছে, নদীতে নৌকা চলছে, পাশে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে। এই দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা গ্রামের দৃশ্য। আর 2 নম্বর যে ছবিটা দেখছো সেই ছবিটা দেখে কি বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের একটা ছবি। সে তার মনের আবেগ দিয়ে এই যুদ্ধের ছবিটা এঁকেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে সে কি বোঝাতে চেয়েছে, যে এর মাধ্যমে সে মুক্তিযুদ্ধকে প্রকাশ করার চেষ্টা করছে। পাকিস্তানদেরকে কিভাবে মুক্তিযোদ্ধারা হত্যা করেছিল, কিভাবে তাদের সাথে যুদ্ধ করেছিল, এই ছবির মাধ্যমে প্রকাশ করেছে। ঠিক তেমনও তোমরা কিন্তু যেমন ভোরবেলার ছবিটা এঁকে থাকো, সূর্যের ছবি এঁকে থাকো, চাঁদের ছবি এঁকে থাকো, এগুলোও কিন্তু মানুষের মনের ভাব প্রকাশের একটি মাধ্যম। এখন আসো আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলি। আমরা যেহেতু বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, এই বাংলাটা নিয়ে আমাদের কিছু কথা থাকতে পারে এবং এই বাংলাটা নিয়ে আমরা কিছু কথা বলি। আমরা কিভাবে বাংলায় কথা বলছি, কিভাবে বাংলা ভাষাটা আসলো, এটা আমাদের সকলেরই জানা দরকার। সেজন্য প্রথমে আমরা জানবো বাংলা ভাষা কাকে বলে। বাঙালি সংস্কৃতির অধিকারী বাঙালি জাতি যে ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে সেটিই হলো বাংলা ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম মাতৃভাষা। বর্তমানে বাংলা ভাষাভাষী জনসংখ্যার প্রায় 24 কোটি। বাংলা ভাষাভাষীরা থাকে কোথায়? আমরা বর্তমানে জানি যে আমরা বাঙালি, কিন্তু তাছাড়াও বাঙালিরা কিছু কিছু দেশে রয়েছে। যেমন ধরো বাংলাদেশে রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে এবং ভারতের ত্রিপুরা, উড়িষ্যা, বিহার ও আসামের কিছু অংশে রয়েছে। তবে এখন প্রবাসী বাংলাদেশি ও প্রবাসী ভারতীয় বাঙালিদের কল্যাণে পৃথিবীর অনেক জায়গাতেই বাংলা ভাষাভাষী মানুষ থাকে। তোমরা বুঝতে পারলে তো বিষয়টা? বাংলা ভাষাভাষীরা থাকে কোথায়? বাংলাদেশ, ভারত, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার ও আসামের কিছু অংশে। আর যেহেতু এখন আমাদের বাংলাদেশে প্রচুর বিদেশি লোক বসবাস করে, সেই জন্য আমাদের এখানেও সেই কল্যাণে আমাদের বাংলাদেশিরাও কিন্তু বিদেশে বসবাস করে, তারা কিন্তু ওখানে বাংলায় কথা বলছে। এভাবে দেখা যাচ্ছে পুরো বিশ্ব জুড়ে আমাদের বাংলা ভাষাভাষী লোকদের অবস্থান রয়েছে।
বাংলা ভাষাটা আসলো কিভাবে সেটার একটু আগে থেকে আমাদের জানা দরকার, তাহলে অনেকখানি ভালো হয়। কারণ কিভাবে বাংলা ভাষাটা আসলো, কেন বললো 650 খ্রিস্টাব্দে বাংলা ভাষাটার উৎপন্ন হয়েছে, উদ্ভব ঘটেছে, সেটা জানা দরকার। তো প্রথমত ধরা হয় যে আমাদের বাংলার যে গোড়াটা সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দুটো ভাষা বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে কেন্তম, একটা হচ্ছে শতম। শতমটা 3500 খ্রিস্টাব্দের পূর্বে হয়েছিল, আর সেই শতম থেকে শুরু করে আজ বাংলা ভাষা পর্যন্ত আমাদের চলে আসছে। তো শতম থেকে প্রথমে আমরা কয়েকটা অংশে ভাষার আবিষ্কার পাই, সেটা হচ্ছে আলবানিক, আর্মানিক, বাল্টোস্লাভিক এবং আর্য ভাষা। আর্য ভাষাটা 2500 খ্রিস্টপূর্বে তৈরি হয়েছিল, এবং সে আর্য ভাষা থেকে আস্তে আস্তে দুটো ভাগে আমরা পাই। তার মধ্যে একটা হচ্ছে দার্দি ইরানি, কিন্তু তারপরেও ভারতীয় একটা ভাষা চলে আসে, যে ভাষাটা 1500 থেকে 1200 খ্রিস্টপূর্ব পর্যন্ত চলে। সেই ভারতীয় ভাষাটাকে আবার দুই অংশে ভাগ করা হয়, এক হচ্ছে বৈদিক আর একটা হচ্ছে তোমার প্রাচীন ভারতীয় আর্য। এটা থেকে আরেকটি অংশ সৃষ্টি হয়, সেটা হলো প্রাচীন ভারতীয় কথ্য আর্য। এই কথ্য আর্যটা আস্তে আস্তে দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে, তার মধ্যে একটা ভাগ চলে যায় সংস্কৃত খ্রিস্টপূর্ব 600 থেকে 500 খ্রিস্টপূর্ব পর্যন্ত, আর সেখান থেকে আরেকটা অংশ চলে আসে প্রাচীন উদিচ্য, প্রাচীন সৌরভ শ্রেণী, অশোক লিপির ভাষা, পালি এবং প্রাচীন প্রাচ্য, যেটা 400 খ্রিস্টপূর্বে তৈরি হয়েছিল, আবিষ্কার করেছিল মানুষ। তারপরে ভাষাবিদরা আরো ওটাকে অনেকভাবে আবিষ্কার করার চেষ্টা করে, তারপরে তারা পেয়েছে প্রাচীন সিংহলি, মহারাষ্ট্রীয় প্রাকৃত, অর্ধ মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং গৌরী প্রাকৃত। গৌরী প্রাকৃতকে পরে অপভ্রংশ নিয়ে আসা হয়। গৌরী অপভ্রংশ থেকে মূলত বাংলাটা আস্তে আস্তে আমাদের কাছে আরো বেশি প্রসার লাভ করতে থাকে। তার মধ্যে বিহারি, প্রাচীন উড়িয়া এবং বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপীর পরে আসে অসমিয়া এবং বাংলা। এই যে 650 খ্রিস্টাব্দের বাংলাটা আবিষ্কৃত হয়, এই থেকে ধরা হয় যে আমাদের বাংলাটা শুরু সেখান থেকে। বাংলা ভাষা হাজার বছরের পুরনো একটা ভাষা। বাংলা ভাষার উৎসমূলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। বাংলা ভাষা একটি ইন্দো আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীয় সংখ্যায় বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বিশ্বে সপ্তম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো বাংলা ভাষাকে কয়টি ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষাকে দুইটি ভাগে ভাগ করা হয়, লৌকিক ভাষা এবং মৌখিক ভাষা। লৌকিক ভাষা হলো লিখে লিখে যে ভাষাটা প্রকাশ করা হয়েছে, এখানে দলিল দস্তাবেজ থাকতে পারে, আবার অনেক কিছুর সাহিত্য বিষয়ে অনেক কাহিনী থাকতে পারে, কিন্তু মৌখিক ভাষাটা হচ্ছে মুখে মুখে বলে থাকে। এর জন্য সেই সময় এই মৌখিক ভাষার কোনো লিখিত রূপ ছিল না, সেজন্য একে বলা হতো মুখ্য ভাষা, আর লৌকিক ভাষা লেখ্য ভাষা বলা হতো। তো এই লৌকিক ভাষাকে আবার দুইটি ভাগে ভাগ করেছে, কারণ যেহেতু জিনিসটা লিখিত আকারে প্রকাশ করা হয়, সেই জন্য লৌকিক ভাষাকে দুই ভাগে ভাগ করে, এক হচ্ছে সাধু ভাষা আর একটি হচ্ছে চলিত ভাষা। কিন্তু এরপরেও ভাষাবিদরা বসে থেকে নেই, তারা আরো আবিষ্কার করতে থাকে যে মৌখিক ভাষাকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে যে চলিত ভাষাতেও লেখা যায়, আবার বিভিন্ন অঞ্চল ভিত্তিক মৌখিক ভাষাটাও লেখা যায়। এরপরে তারা দেখলো যে এরকম আরেকটা ভাষা আবিষ্কার করা যায় যেটা অঞ্চল ভিত্তিক ভাবে প্রকাশ করা যায়, সেজন্য বাংলা ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়, প্রথমত লৌকিক ভাষা এবং মৌখিক ভাষা। আর লৌকিক ভাষাকেও দুই ভাগে ভাগ করা যায়, সাধু ভাষা এবং চলিত ভাষা। আর মৌখিক ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়, চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষা। তোমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। যেমন সাধু ভাষায় লেখা হয়
চলিত ভাষাতেও লেখা হচ্ছে, পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও লেখা হচ্ছে। আঞ্চলিক ভাষা বলতে মনে করো তুমি চট্টগ্রামের ভাষা বলছো, তুমি বরিশালের ভাষা বলছো, বগুড়ার ভাষা বলছো, ময়মনসিংহের ভাষা বলছো, এগুলো থেকে আসে। এখন আমরা জানি যে সাধু ভাষা কাকে বলে। বাংলা ভাষায় সংস্কৃত শব্দ সম্পন্ন ক্রিয়া ও সর্বনামের পূর্ণরূপ এবং কিছু ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করে ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালীর অনুসরণ পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয় তাকে সাধু ভাষা বলে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো, বাংলা ভাষায় সংস্কৃত শব্দ রয়েছে, যে শব্দকে আমরা বলি তৎসম শব্দ বা আদি প্রাকৃত শব্দ। সেই আদি প্রাকৃত বা তৎসম শব্দ সম্পন্ন ক্রিয়া এবং সর্বনাম পূর্ণ যে শব্দগুলো রয়েছে সেগুলো মিলে সাধু ভাষা হয়, এবং অবশ্যই ক্রিয়া এবং সর্বনামটা পূর্ণরূপে বসে। তাহলে ক্রিয়াপদ কাকে বলে? কোনো কিছু করাকে ক্রিয়াপদ বলে। আর সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে সর্বনাম, আমি, তুমি, তোমরা ইত্যাদি। আর ক্রিয়া হচ্ছে কি? খাওয়া, যাওয়া, ঘুমানো, হাঁটা, চলা ইত্যাদি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সাধারণত গদ্য সাহিত্যে ব্যবহৃত বাংলা ভাষাকে সাধু ভাষা বলে। এটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেই, তোমরা লেখাটা একটু ভালো করে খেয়াল করো। জন্মিলে মরিতে হয়, আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে তাহাতে ভূমিতে পড়িতে হয়, খুন করিলে ফাঁসিতে যাইতে হয়, চুরি করিলে কারাগারে যাইতে হয়, তেমনি ভালোবাসিলে কাঁদিতে হয়। অপরাপরের মতো ইহাও জগতের একটি নিয়ম। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে তুমি সাধুতে দেখতে পাচ্ছ। এখানে সেই কথাই বলেছে যে সর্বনাম এবং ক্রিয়াপদ কি হবে? পূর্ণরূপে বসবে। এখন দেখো এখানে কি কি থাকে? জন্মিলে মরিতে হয়, এই যে জন্মিলে এটাও কিন্তু একটা কি? মরিতে হয়, এই শব্দটা সাধুতে রয়েছে। তারপরে দেখো প্রস্তর নিক্ষেপ করিলে, নিক্ষেপ করা অর্থাৎ ছুঁড়ে মারা, এই নিক্ষেপটাও কিন্তু কি? তোমার সংস্কৃত শব্দ থেকে আসছে। তারপরে হচ্ছে এখানে আরো রয়েছে কাঁদিতে হয়, ফাঁসিতে যাইতে হয়, এগুলো সবকিছুই কিন্তু এই সর্বনাম এবং ক্রিয়াপদের এবং তৎসম শব্দ থেকে তুমি পাবে। চলিত ভাষা তদ্ভব শব্দ, ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ এবং লেখকের মনোভাব অনুযায়ী পদবিন্যাস প্রণালীর ব্যবহার সহ যে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্য গদ্যরীতির মুখের ভাষার আদলে গড়ে উঠেছে তার নাম চলিত ভাষা। বাংলার উত্তরাঞ্চল সহ কলকাতা ও ভাগীরথী নদীর তীরবর্তী অঞ্চলে শিক্ষিত জনগণের ভাষা হচ্ছে চলিত ভাষা। আর এই শক্তিশালী সাহিত্য গদ্য প্রবর্তিত হয়, তাই চলিত ভাষা বা চলিত গদ্য বলে খ্যাত প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ চলিত গদ্যের সার্থক রূপকার। তো এখানে যেটা কথা বলেছে যে মেয়ের বয়স অবৈধ রকমের বেড়ে গিয়েছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে, সেই জন্যই তারা। এখানে কিছু কিছু শব্দ আছে দেখো চলিত রূপেই রয়েছে, আবার কিছু সাধু রূপে রয়েছে। যেহেতু প্রমোদ চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সময় লেখা, তারা চলিত ভাষাটা প্রবর্তন করেছে, সেই ক্ষেত্রে তারা এভাবে চলিত ভাষাটা লিখত। সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষার বৈশিষ্ট্য: সাধু ভাষার ক্রিয়াপদ পূর্ণরূপে বসে, সাধু ভাষার সর্বনাম পদ পূর্ণরূপে বসে, সাধু ভাষার তৎসম শব্দের প্রয়োগ বেশি, সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর, সাধু ভাষার সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী, আর সাধু ভাষার বক্তৃতা ও নাটক সংলাপের অনুপযোগী। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সাধু ভাষার বৈশিষ্ট্য। এখন আমরা যাই চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষার ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে বসে, চলিত ভাষার সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপে বসে, চলিত ভাষার তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল, চলিত ভাষা পরিবর্তনশীল, চলিত ভাষার চটুল, জীবন্ত ও লোকায়ত।
তোমরা একটু সাধু ভাষার বৈশিষ্ট্যটা দেখে নাও। এখানে যে কথাটা বলা হয়েছে যে ক্রিয়াপদ পূর্ণরূপে বসে, সর্বনাম পদ পূর্ণরূপে বসে। একটু আগেও তোমাদের যে উদাহরণটা দেখিয়েছি সেখানে ভালো করে দেখেছো যে ক্রিয়াপদ কিভাবে পূর্ণরূপে বসে। আর সাধু ভাষার তৎসম শব্দের প্রয়োগ বেশি, সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগটা বেশি থাকবে। উচ্চারণ খুবই গাম্ভীর্যপূর্ণ হবে, আস্তে ধীরে বলবে এবং খুব ভারী গলায় বলতে হবে। আর সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী হয়ে থাকে। সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপে অনুপযোগী। যেহেতু বক্তৃতা জনসাধারণের সামনে দিতে হয়, সেই ক্ষেত্রে বক্তৃতাটা তোমার এভাবে সাধু ভাষায় বললে হয়তো অনেকে বুঝতে পারবে না। আর বক্তৃতা নাট্য সংলাপে ও নাটকে দেওয়া হয় না, কারণ নাটক তো সবাই দেখে। সেই ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে এই সংলাপটা ব্যবহার করা হয় না, যেন সবাই বুঝতে পারে, সেই জন্য সহজভাবে করা হয়। আর চলিত ভাষার মধ্যে তোমার ক্রিয়াপদ সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপে থাকবে। আর এখানে তৎসম শব্দটা বাদ যাবে, তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি শব্দের ব্যবহার বেশি থাকবে। আর যখন তুমি উচ্চারণ করবে খুব নির্বিঘ্নে সহজভাবে উচ্চারণ করতে পারবে, এবং এটা অবশ্যই তুমি দ্রুত কথা বলতে পারবে, যেটা সাধু ভাষায় দ্রুত বলা হয় না। চলিত ভাষা পরিবর্তনশীল, তুমি যেভাবে পারো এটাকে পরিবর্তন করতে পারবে। চটুল, জীবন্ত এবং লোকায়ত এই চলিত ভাষা। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য। সাধু ভাষার ক্রিয়াপদ পূর্ণরূপে বসে, আর চলিত ভাষার ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে বসে। সাধু ভাষার সর্বনাম পদ পূর্ণরূপে বসে, চলিত ভাষার সর্বনাম পদ সংক্ষিপ্ত রূপে বসে। সাধু ভাষার তৎসম শব্দের প্রয়োগ বেশি, চলিত ভাষার তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর, আর চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। সাধু ভাষার সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী, চলিত ভাষা পরিবর্তনশীল। সাধু ভাষা বক্তৃতা ও নাটক সংলাপে অনুপযোগী, চলিত ভাষায় চটুল, জীবন্ত ও লোকায়ত। তোমরা এই সাধু এবং চলিত ভাষার পার্থক্যটা বাসায় মুখস্থ করে ফেলবে। এখন তোমাদেরকে আমি কিছু শ্রেণীর কাজ দিচ্ছি, তোমরা খুব তাড়াতাড়ি শ্রেণীর কাজটা করে ফেলবে, কেমন? ভাষা কাকে বলে? 2 নাম্বার হচ্ছে বাংলা ভাষার উৎসমূল কোনটি? 3 নাম্বার হচ্ছে বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা আছে? 4 নাম্বার হচ্ছে ভাষা কয় প্রকার? 5 নাম্বার হচ্ছে সাধু ভাষা কাকে বলে? 6 নাম্বার হচ্ছে বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি? বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এই লেখাগুলো সুন্দরভাবে উত্তর খাতায় লিখে ফেলবে। তোমাদের জন্য আজকের বাড়ির কাজ হচ্ছে ভাষা অধ্যায় থেকে 10টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখবে। তোমরা নিজেরা প্রশ্নগুলো লিখবে এবং নিজেরা প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিবে, দিয়ে তোমরা তোমাদের শিক্ষককে খাতাটা জমা দিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি যে ক্লাসটা শেষ করে দিলাম, আশা করি তোমরা বাসায় সুন্দরভাবে এটা পড়বে এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। তাহলে দেখবে যে তোমরা আরো সহজভাবে বুঝতে পেরেছো আর পড়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই পড়াটা থেকে যখন তোমরা নিজেরাই বহু নির্বাচনী প্রশ্নগুলো বাহির করতে পারবে, দেখবে যে তোমাদের কাছে আরো সহজ হয়ে গিয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।